আমি বাইরের পরিবেশটা ঠিক করে আসি। অর্ণব চলে গেল। তখন তিতি বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে আর এঙ্গেজমেন্ট তো আর এক না। হোক আর সে এঙ্গেজমেন্ট, বাট বিয়ে তো আমি করব না। জাস্ট পড়ালেখার নাম করে বিয়েটা পিছাতে পেরেছি, এইটাই অনেক। ভাগ্যিস শিশিরের মতো একটা ফ্রেন্ড ছিল, তাই তো এই কষ্টের সময়ে ওর সব হিটলারি বুদ্ধি আবার এখন কাজে এসেছে। থ্যাংক ইউ দোস্ত, আগামীকাল ভার্সিটিতে গিয়ে তোকে ট্রিট দেবো পাক্কা। শিশির হলো তিতিরের অনলি ওয়ান বেস্ট ফ্রেন্ড। তিতি সবার সাথে ভালো ব্যবহার আর ফ্রেন্ডলি চললেও শিশিরের সাথে তার বেশ জমে। শিশির হলো একদম মুভি পাগল। পুরো ভার্সিটিতে ওর ক্রাশের অভাব নেই। ও মুভি দেখে দেখে এক এক সময় এক এক ডায়লগ বলবে। আবার এসব মুভি দেখেও ওর মাথায় সবসময় ভিলেনদের আইডিয়া থাকে। ও একবার এইরকম একটি গল্প বলেছিল যেখানে মেয়েটিকে ভিলেন বিয়ে করতে চায়, তখন মেয়েটি পড়ালেখার নাম করে বিয়েটাকে পিছায়। আজ ওই কথাটা তিতিরের মনে পড়ে আর একটু অভিনয় করে অর্ণবের মনও নরম করে দিল। আহ কি বুদ্ধি আমার! এই হিটলারি বুদ্ধির জন্য আমাকে নোবেল দেওয়া উচিত। কিসের জন্য নোবেল দেওয়া উচিত তোকে তিথি? তিতির আম্মু দরজা খুলে সামনে আসতে আসতে প্রশ্ন করলি তিতিকে। তিতি ওর আম্মুর দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। তখন আমতা আমতা করে বলল, হয়েছে কি আম্মু, শিশির আমাকে একটা ধাঁধা দিয়েছিল। ওই ধাঁধা নাকি অনেককে দিয়েছে, কেউ পারে নাই, বাট আমি একমাত্র ব্যক্তি যে কিনা পেরেছি। তাই আর কি নিজেকে নিয়ে নিজের গর্ববোধ হচ্ছে, আর এই জন্যই বলছি আমাকে নোবেল দেওয়া উচিত। ও ভালো, আমি আরও কি না কি বুঝেছি। আচ্ছা শোন, অর্ণব আজ বিয়ের ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। ও নাকি তোর পড়ালেখা শেষ হলে বিয়ে করবে। এতে ওর মা কিছুটা অভিযোগ ছিল। পরে ছেলেটা বলেছে ও হলো এত বড় বিজনেসম্যান, পাশাপাশি ভার্সিটির সভাপতির ছেলে। তাছাড়া ওদের নাম ডাকও তো কম না। তাই ও চাচ্ছে বিয়েটা ধুমধাম করে হোক, লোকে দেখে যেন বলে এরকম বিয়ে ওরা দেখেছে কিনা কোনোদিন। ও হুম, এ তো দেখছি আমার সাথে থেকে থেকে কত বুদ্ধি অর্জন করে ফেলেছে। সবই এই তিতির গুণ। অর্ণব চেয়েছিল আজ এঙ্গেজমেন্টটা হয়ে যেতে, বাট ওর মা ধুমধাম করে নাকি পার্টি করে বড় করে এঙ্গেজমেন্ট করাবে। তাই ওরা এখন চলে গিয়েছে। এখন যা, তুই ফ্রেশ হয়ে আয়, সকালে তো কিছুই খাস নাই, খাবি আয়। তিতিরের আম্মু চলে গেল। তিতি খুব জোরে একটা শ্বাস ফেললো। মনে হচ্ছে কত বছর সে এইভাবে শ্বাস নেয়নি। গতকাল রাতে যেহেতু ওর ঘুম হয় নাই আর এত চিন্তা করেছে, এখন ওর মাথা কিছুটা ধরেছে। তার উপর এখন ওর তুতুলি আর তিতির কথা মনে পড়ছে। তিতির চোখ ভিজে যাচ্ছে ওদের কথা মনে পড়াতে। তাই ও গিয়ে লম্বা একটা শাওয়ার নিল, খাটে শুয়ে পড়লো আর তলিয়ে পড়লো গভীর ঘুমে। এই ফাঁকে ওর আম্মু অনেক ডাকাডাকি করেছে, কিন্তু ও ঘুমে এতটাই আচ্ছন্ন তাই আর ডাকলো না। অন্যদিকে অর্ণব বসে বসে ভাবছে, কি বোকা মেয়ে! ও ভেবেছে আমি হয়তো ওর প্ল্যান বুঝতে পারবো না। যে মেয়ে সকাল থেকে বলছে আমায় বিয়ে করবে না, সেই মেয়ে কিনা এখন আমাকে জান বেবি বলে ডাকছে। হাউ ফানি! তিতির পাখি, তোমার মনে কি চলছে তা সবটা না বুঝতে পারলেও কিছুটা অনুভব করতে পেরেছি। তুমি ভাবছো তোমার কথায় আমি বিয়ে ক্যান্সেল করেছি, তাই না? আসলে বেবি, তুমি যদি ডালে ডালে চলো, আমি যদি পাতায় পাতায়। তোমার ভালোবাসায় আমি পাগল, তোমাতে আমি দেওয়ানা। এই জন্য এটা ভাববে না তোমাকে সহজে ছেড়ে দেবো বা তোমার ভাগ কাউকে দিয়ে দেবো। তুমি তো শুধুই আমার, অন্য কারো হওয়ার ভাবলে ওইটা হবে তোমার জীবনের কঠিন একটা ভুল, আর তার মাসুলও হবে ভয়ানক। রাত 12টা। শিশির বসে বসে গল্পের বই পড়ছে। ও হুমায়ুন আহমেদ স্যারের খুব ভক্ত। মেঘের ছায়া উপন্যাসটি পড়ছে। তখন ওর কানে দূর থেকে গিটারের সুর বাজতে লাগলো। শিশির বইটা টেবিলে রেখে ওর রুমের সাথে থাকা বেলকনিতে গিয়ে দাঁড়ালো আর খুঁজতে লাগলো কোথা থেকে আসছে এই গিটারের সুর। এইবার গিটারের সুর এক খুব স্পষ্টভাবে ভেসে আসতে লাগলো শিশিরের কানে। সুরটা মূলত একটা গানের সুর, আর গানটি হলো শিশির গিটারের সুরের সাথে নিজেও গানটি বলতে লাগলো। হঠাৎ গিটারের সুর অফ হয়ে গেল। শিশিরও রুমে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। গরম আর ঠান্ডা নাই, শিশির সবসময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। শিশিরের মতে রাতে ভূত আসলে কম্বল মুড়ি দেওয়া দেখে চলে যাবে, তাই ও কম্বল মুড়ি দিয়েই ঘুমায়। সকালে কারো স্পর্শে তিতিরের ঘুম ভেঙে যায়। ও চোখ মেলে তাকিয়ে দেখে ওর সামনে অর্ণব বসে আছে আর মুখে হাসি হাসি ভাব নিয়ে। তুমি এত সকালে, তাও আবার আমার রুমে? কি আর করবো তিতির পাখি, তুমি নাকি গতকাল থেকে কিছু খাওনি, তার উপর বিকাল থেকে ঘুমিয়েছো, কোনো সাড়া শব্দই নেই। তাই তোমার আম্মা আমাকে ফোন দিল কি হয়েছে সেটা জানার জন্য। তোমার এই সিচুয়েশন, তাই সকাল সকালই চলে আসলাম। এক নম্বরের শয়তান, মনে করছে আমি বুঝি নাই তার মতলব। ও আচ্ছা, তো তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাই। ওকে, আমি বসে আছি, তুমি ফ্রেশ হয়ে নাও। হোয়াট? তোমার সামনে? তো কি হয়েছে, আমরাই তো।
অর্ণব, তুমি ভালোই ভালোই যাবে নাকি আমি তোমার নাক ভেঙে দিব? তোমার এই বাঁশ মার্কা চেহারায় আমার মতো হিরোকে মারবে? হোয়াট এ নাইস জোক দিদি। তোমার জন্য আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে গিয়ে নাস্তা করব। যাও তুমি। ওকে, যাচ্ছি। তার আগে এত সকাল আসার জন্য তো গিফট চাই। আমার তো গিফট নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, কি গিফট? কোথায় গিফট? আছে আছে, তোমার এত টেনশন করতে হবে না, আমি নিজেরটা নিজে নিয়ে নিচ্ছি। কথাটা বলেই অর্ণব তিতির উপরে কিছুটা ঝুঁকে পড়লো, আর তিতিও পিছনে সরে পড়লো। অর্ণব তিতির পাশে রাখা ইয়া বড় একটা টেডি ওইটাকে খুলে নিয়ে কিস করতে লাগলো। তিতি এইটা দেখে একটু লজ্জা পেল। অর্ণব টেডিটাকে কিস করতে করতে বলল, তিতির পাখি, তুমি কি লুচু? তুমি এই লুচু কাজ কিভাবে ভাবতে পারলে? ছি 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 তিতির পাখি। টেডি বিয়ারের নাক চেপে ধরে বলল অর্ণব, না, আসলে তুমি যেইভাবে আসছিলে আমি ভেবেছিলাম কি ভেবেছিলে তুমি? আমি ভেবেছিলাম তুমি আমায় কিস করতে ঝুঁকেছো। তাই তিতির পাখি? তাহলে তো তোমার ভাবনাটা সত্যি করতে হয়। এই না অর্ণব। আমি তো শুনবো না বেবি, আমার কাজ তো আমি করেই ছাড়বো। কথাটা বলেই অর্ণব তিতিরের হাত সরিয়ে কপালে কিস করলো। তিতি চোখ বন্ধ করে ফেললো। আর এটা কিস দেবো কি তিতির পাখি? এই একদম না। কথাটা বলে তিতি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে এই শালিকে কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। একবার সামনে আয় তুই। তোর মাথা আর মুন্ডু যদি আমি আলাদা না করছি তাহলে আমিও শিশির না। রাগে একা একা বক বক করতে লাগলো শিশির। কি রে শিশির, কি এত বিড়বিড় করছিস? মামি বলো না তো। আর ওই যে তিতি, ওই মুরগিকে কখন থেকে ফোন দিচ্ছি, ধরছেই না ফোন। ও আচ্ছা, এই হলো তোর রাগের কারণ। হতে পারে তিতি বিজি বা ফোনে চার্জ নাই। তাও হতে পারে। দাঁড়াও, আমি অর্ণব ভাইকে ফোন দিচ্ছি, উনি হয়তো ওর খবর জানে। শিশির ডাটা অন করে অর্ণবকে ফোন দিতে গিয়ে দেখে অর্ণবের ডাটা অফ, তাই সাথে সাথে ফোনের ডাটা অফ করে দিল। শালা কি কিপটা, মাম্মি ডাটা অফ করে রেখেছে। বলি এত টাকা কে খাবে এত কিপটামি করলে? তাহলে টাকা দিয়ে ফোন দে। ফোনে ব্যালেন্স থাকলে তো ফোন দিব। সিরিয়াসলি শিশির, জীবনে কিপটা দেখেছি, তোর মতো কিপটা আমি দেখি নাই। থাক মা, আর ফোন দিতে হবে না, কলেজে গিয়েই কথা বলিস। আমি কিপটা না, আমি মিতুবাই। আর এমবি বাড়ার কারণ হলো এখন আর ফ্রিতে ফেসবুক ইউজ করা যায় না, তাই কম টাকা দিয়ে এমবি কিনেছি। কলেজে তো আবার ওয়াইফাই আছে, সমস্যা নাই। চল এবার খাওয়া দাওয়া সেরে কলেজে যা। তোর সাথে থাকতে থাকতে আমিও কিপটা হয়ে গেছি। শিশির কিছু বলল না, চুপচাপ মায়ের কথাগুলো শুনলো। ওর আবার কিপটা শব্দতে অ্যালার্জি, তখন ওর আম্মু বলায় কিছু বলে নাই। অন্য কেউ বললে আস্তার খবর করে ছাড়তো। তিতি ফ্রেশ হয়ে এসে দেখে অর্ণব ওর রুমে নাই। যাহ বাবা, গেছে। আমি গিয়ে নাস্তা করে কলেজ যাই। শিশির হয়তো রেগে বোম হয়ে আছে। তিতি ড্রয়িং রুমে এসে দেখে অর্ণব বসে বসে ফোন টিপছে। অর্ণবকে দেখে তিতির রাগে শরীরটা চলে যাচ্ছে। তুমি এখনো যাওনি অর্ণব? কেন, আমি চলে গেলে কি তুমি খুব খুশি হতে? হ্যাঁ, আমি ফোনের দিকে তাকিয়ে বললাম। না তা নয়, এমনি আস্ক করলাম। তিতির পাখি, তোমাদের বাসায় নেট এতটা দুর্বল, ঠিক মতো ফোনও চালাতে পারছি না, তাই ছোট বাচ্চাদের মতো মিনা গেম খেলছি। খেলাটা কিন্তু সত্যিই দারুণ। তিতির আব্বু বলল অর্ণবকে, কেন, ও কি খায়নি আমাদের বাসায়? কি সব আবল তাবল বলছিস তিতি? না আম্মু, কিছু না, তাড়াতাড়ি খাবার দাও, কলেজ যেতে হবে। তিতি, অর্ণব আর তিতির আব্বু আম্মু একসাথে ব্রেকফাস্ট করলো। তিতির পাখি, চলো যাওয়া যাক। মানে তুমি যাবে নাকি? কেন, কোনো সমস্যা? আমি একাই যেতে পারবো অর্ণব, তুমি তোমার কাছে যাও। অর্ণব কিছুক্ষণ তিতির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো, পরে তিতির কানে কানে গিয়ে বলল, তিতির পাখি, তুমি তো চাও না তোমার আব্বু আম্মুর সামনে আমি কিছু করে বসি। তাছাড়া আজ তোমাকে মারাত্মক সুন্দর লাগছে, বিশেষ করে পাথরে নাক ফুলটাই। তো আমি এখন এমন কিছু করব না যা তোমার দৃষ্টিতে ভালো হবে না। তুমি কি তাই চাও তিতির পাখি? তিতি অর্ণবের কথা শুনে ঢোক গিলল, পরে মাথা নাড়িয়ে না বোঝালো সে এমন কিছু চায় না। তাহলে দাঁড়িয়ে না থেকে চলো আমার সাথে। তৃতীয় অর্ণব তিতির আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। অর্ণব গাড়ি চালাচ্ছে। তিতির পাখি, তোমার প্ল্যানটা বলে ফেলো তো, কি প্ল্যান করছো? প্ল্যান কিসের? প্ল্যান করেছি আমি? আমাকে কি তুমি বোকা মনে করেছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি চিনি না, আমি তিতি। চিনি মানে জানি, বলো কি প্ল্যান? প্ল্যান হলো পালিয়ে যাব, পরে অন্য এক ছেলেকে বিয়ে করব। বিয়ের 4 মাস পর প্রেগনেন্ট হয়ে আপনার সামনে আসব। পরে আপনি আমার ডেলিভারির টাকা দিবেন। পরে আবার চলে যাব, 5 বছর পর ফিরে আসব। পরে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। তখন আমরা বিয়ান হয়ে যাব। দেখেছেন কি গুড আইডিয়া আমার?
তিতি হয়তো জানে না কোথায় কি বলছে। ও ওর মতো নন স্টপ কথা বলেই যাচ্ছে। আর ওইদিকে অর্ণব রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তিতি হঠাৎ খেয়াল করলো ওরা খুব দ্রুত যাচ্ছে। তখন ভয় ভয় বলল, আই এম জোকিং। অর্ণব, আমি তো সিরিয়াসলি বলি না, তুমি বলছো তাই মজা করছি। অর্ণব, গাড়ি থামাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তোমার ইচ্ছে থাকলে তুমি মরো আগে, আমাকে গাড়ি থেকে নামাও। অর্ণব খুব জোরে গাড়ি ব্রেক করলো। তিতির তাল সামলাতে না পেরে সামনে ঝুঁকে পড়লো। তিতি নিজেকে ঠিক করে দেখলো অর্ণব গাড়ির স্টিয়ারিং এর উপর ঝুঁকে আছে। বেঁচে আছি নাকি মারা গেছি? যাই হোক, আমি বেঁচে আছি, এইটা আসল পয়েন্ট। আমি বরং নেমে যাই আর পুলিশকে গিয়ে বলি অর্ণব চৌধুরী মারা গেছে। তিতি যেই গাড়ি থেকে নামতে যাবে তখনই অর্ণব বলে উঠলো, এক পা গাড়ির বাইরে দিলে তোমার একদিন কি আমার একদিন। কি ভেবেছিলে আমি মরে গেছি তাই না? আমি মরলে তো তুমি স্বাধীন, এইটাই ভেবেছো? মনে রাখবে, আমি মরার আগে তোমাকে মারবো, পরে আমি মরবো। অর্ণব চৌধুরী তোমাকে কোনোদিনও মুক্তি দেবে না, কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। তিতি অনেক ভয় পেয়ে যায় অর্ণবের কথা শুনে। অর্ণব তিতিকে আর কিছু বলল না, আবারও আগের মতো ড্রাইভ করতে লাগলো। এখনো আসে নাই। এই মেয়ে কি যে করি। উফ, কখন থেকে একটা কথা বলবো বলে ভেবে রেখেছি, এখনো আসছে না। ওই কথা তো এখন আমার পেটে ঘুরঘুর করছে, সাথে পেটও ফুলে যাচ্ছে। একটু পর হয়তো কেউ এসে বলবে, আপু আপনি কত মাসের গর্ভবতী? তিতিরে কই তুই, তাড়াতাড়ি আয়। শিশির একা একাই বকবক করে যাচ্ছে। আপনাদের একটা কথা বলা হয়নি, শিশির প্রচুর বকবক করে। ও একটু বাচ্চা টাইপের মেয়ে। অর্ণব গাড়ি থামালো ভার্সিটির সামনে। অর্ণব আগে গাড়ি থেকে নামলো, পরে তিতিকে নামতে বলল। তিতি গাড়ি থেকে নামার পর অর্ণব কাকে যেন ফোন দিল আর অন্যদিকে চলে গেল। তিতি এদিক ওদিক তাকিয়ে দেখে শিশির গাছের সাথে কি যেন বলছে। ও শিশিরের কাছে গিয়ে শুনলো, তিতি মুরগি, তোকে আমি এই গাছের ভেতরে আটকে রাখবো, এখনো কেন আসতে পারলি না? শিশির বেবি, আমি এইখানে। শিশির পিছন ফিরে দেখলো তিতি দাঁড়িয়ে আছে। তাই শিশির রাগি রাগি ভাব নিয়ে তিতির সামনে গেল। শিশির বলার আগে তিতি বলল, জানো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি, তাই আর কি দেরি হয়ে গেল, সরি জানো। তিতির কথা শুনে শিশির কাঁদো কাঁদো মুখ নিয়ে তিতিকে জড়িয়ে ধরে বলল, কি রে, কি হয়েছে? ব্যথা পাসনি তো? কোথাও লাগেনি তো? কিচ্ছু হয়নি আমার। বাই দ্য ওয়ে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? অর্ণব ভাইয়া কোথায়? ভালো। শিশির, তোকে কিছু বলতে চাই। বল। তিতি কিছু বলতে যাবে তার আগেই অর্ণব এসে বলল, এই হলো তোর ভাবি তিতি, আর তিতি ও হলো আমার বন্ধু প্রবণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তিতি ও শুধু আমার বন্ধু না, এই কলেজে নিউ প্রফেসরও। প্রবণ কিছু বলতে যাবে তার আগেই অর্ণব পায়ে লাথি দিল প্রবণকে আর চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। তিতি কিছু বলতে যাবে তার আগেই শিশির বলে উঠল, তিতি চল, এখন তোকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার। সেই কখন থেকে ওয়েট করছি। আর অর্ণব ভাইয়া তার বন্ধুর সাথে বরং কথা বলুক। আমরা দুজন কাবাব মেয়ে হাড্ডি কেন হব বল? তিতিও চাইছিল অর্ণবের কাছ থেকে দূরে যেতে, আর এইটাই এখন সুযোগ। তাই তিতি বলল, ঠিক কথা বলেছিস শিশির, চল আমরা চলে যাই। অর্ণব কিছু বলতে গিয়েও পারল না, কজ ওরা দুজন চলে গিয়েছে। জানিস প্রবণ, এই শিশির মেয়েটাকে আমি দু চোখে দেখতে পারি না। সব সময় তিতিকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায়। একবার রাগ কন্ট্রোল করতে না পারলে এই মেয়েকে শেষ করেই দেবো। আর তৃতীয় কেমন, সব সময় আমার থেকে এই মেয়েকে বেশি প্রায়োরিটি দেয়। ও জানে না এসব আমি ঘৃণা করি। ওহ কামান অর্ণব, তোর এই রাগের কারণে ভাবিকে দিন দিন দূরে ঠেলে দিচ্ছিস। নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখ। আর আমি তো এখন চলে এসেছি, আর এখন আমাদের প্ল্যান মতো সব কাজ হবে। দেখিস, এই মেয়ের কাছ থেকে আমি একদিন না একদিন প্রতিশোধ নিয়েই ছাড়বো। তিতির থেকে আমায় আলাদা করে, তাই না? আমি তো ছাড়বো না এই কুটনিকে। কুটির নামটা কিন্তু জোস দোস্ত। এখন চল নিরিবিলি কোনো পরিবেশে গিয়ে প্ল্যানের প্রথম ধাপ নিয়ে কথা বলি। চল। অন্যদিকে, কি বলছিস তুই শিশির? এত অবাক হলি যে? আমি কি ভুল কিছু বলেছি? ভুল না, আসলে তুই তো এই গিটারটা পছন্দ করতি না। একবার মনে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে স্বাধীন গিটার বাজিয়ে তোকে প্রপোজ করেছিল, আর তুই ওই দিন কি বলেছিলি মনে আছে তোর? মনে আছে। তখন গিটার পছন্দ করতাম না, কিন্তু এখন তো পছন্দ করে ফেলেছি। আচ্ছা, এইসব কথা বাদ দে। এখন বল, তুই কি যেন বলবি? বলছি শোন।
তিতি একে একে অর্ণবের সব কথাগুলো শিশিরকে বলল। আর কথাগুলো শুনে শিশিরের মাথায় হাত বসে পড়ল। ও আল্লাহ গো, এ তো দেখছি ভিলেনের উপর ভিলেন। ওই, তুই মানা করতে পারলি না? তোর কি মনে হয় আমি না করি নাই? ওই শয়তান তো আমার পিছেই ছাড়ে না। এখন বল কি করব আমি? ওহ বেবি, প্লিজ ডোন্ট ক্রাই। আমি আছি না, তোর সব প্রবলেম সলভ করার মেশিন। প্লিজ কানাকাটি করবি না, ওকে? হুম। চল ক্লাসে যাই, পরে ভাবা যাবে এই নিয়ে। এখন মনোযোগ দিয়ে ক্লাস করবি আর তোর ইচ্ছা পূরণ করবি, কেমন? হুম। তিতি আর শিশির ক্লাসে চলে গেল। ওরা থার্ড বেঞ্চে বসলো আর ওদের পিছনে দুইটা ছেলে বসেছে। ওরা ওইসব পাত্তা না দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ওদের প্রথম ক্লাস শেষ, সেকেন্ড ক্লাস শুরু হওয়ার আগে একটি এই চাশমিশ শুনছো? তিতি এই দিকে ওদিক তাকিয়ে দেখে শুধু শিশির চশমা পরে আছে। তাই শিশিরের কানে কানে গিয়ে বলল, ওই শিশির, আমাদের পিছনে বসা একটি ছেলে তোকে চাশমিশ বলে ডাকছে। তিতির কথা শুনে শিশির পিছনে ফিরল আর বলল, আমি দেখেছি তোমাকে চাশমিশ। বলে বাবাকে তুমি ডেকেছো? ইস, তুমি দেখতে কি কিউট। শোনো, তোমায় আমি গোল গোল বলে ডাকবো। আর শোনো, ক্লাসের শেষে মাঠে অপেক্ষা করবে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, বুঝেছো? বুঝতে পারছি চাশমিশ। সেকেন্ড ক্লাস শুরু হলো। সেকেন্ড ক্লাস প্রবণ আসলো। প্রবণ ওর পরিচয় দিচ্ছে সবাইকে, সাথে সবার পরিচয়ও নিল। তো বুঝতে পেরেছেন, আমি আপনাদের নিউ টিচার আর আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কিন্তু খুব সিরিয়াস। যারা আমার ক্লাস ভালো লাগবে না তারা আগেই চলে যাবেন। অযথা ক্লাসে থেকে লাভ নেই। সো আমি কি বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। গুড। প্রবণ ওর মতো ক্লাস করাচ্ছে। তখন শিশির বলল, দেখেছিস কেমন বদজাত স্যার, আগে লেকচার দেওয়া শুরু করছে। আমার কিন্তু খুব বোর লাগছে, স্যারের ক্লাস একটু ভালো লাগে না। শিশির চুপ যা আর মনোযোগ দিয়ে ক্লাস কর। 35 মিনিট পর প্রবণ চলে গেল। আর যাওয়ার আগে তিতিরের সামনে কিছু একটা রেখে গেল। তিতি দেখলো একটা কাগজ রেখে গিয়েছে। ও কাগজটা খুলে দেখলো তাতে লেখা, ভাবি, আপনার পাশে থাকা মেয়েটা থেকে দূরে থাকুন, তাহলে দুজনের মঙ্গল। আর ওই বকবক মেয়েটাকে বলবেন যেন কম কথা বলে। বেশি কথা বললে কিন্তু হায়াত কমে যায়। বুঝতে পেরেছেন কি বুঝিয়েছি আমি? চিঠিটা পড়ে তিতি ভয় পেয়ে যায় আর শিশিরের দিকে তাকায়। দেখে শিশির চিঠিটা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এত ভয়ানক চিঠি আর এই মেয়ে হাসছে। তিতি কিছুই বুঝলো না। এইভাবে হাসছিস কেন? তো কি কান্না করবো নাকি? শোন, এইসব চিঠি হুমকি কিন্তু আমাদের ফ্রেন্ডশিপকে আলাদা করতে পারবে না। তাছাড়া ওরা হয়তো আমায় ভয় পেয়েছে তাই এমন চিঠি লিখলো। এখন এইসব কথা ভুলে চল মাঠে সিনেমা দেখবি, আয়। তিতি আর শিশির মাঠে গিয়ে দেখে ওই ছেলেটি অপেক্ষা করছে। তাই শিশির গিয়ে বলল, হাই গুলগুল। হাই চাশমিশ। তোমার মুখে চশমিশ নামটা না খুব ভালো লাগছে আমার, আরেকবার বলো প্লিজ। ছেলেটি যেই চাশমিশ বলতে যাবে তার আগেই শিশির ছেলেটিকে মারতে লাগলো। শালা, আমি চশমিশ তাই না? তুই চশমিশ, তোর বউ চশমিশ। শালা, এই মারছো কেন? কেন মারছি তুই জানিস না? তুই তিতিরের পিঠে এটা কি লিখে দিয়েছিস দেখ তো। হাতে একটা কাগজ যাতে লেখা আছে রাতে ফিরে আছি, এই নাম্বারে কল দিন। তিতি তো এই কাগজ দেখে চমকে গেল। ও তো কিছুই জানে না এইসবের। তাহলে শিশির জানলো কিভাবে? কি মনে করেছিস আমি বুঝবো না? আমি অনেকক্ষণ ধরে তোদের নজরে রাখছি, আর তোরা কেমন নজরে যেন আমার তিতি পাখিকে দেখছিস। এই জন্যই তো তোদের সামনে গিয়ে বসেছি। আর আমি আর তিতি যখন ক্লাসের ভিতরে যাচ্ছিলাম তখন তুই এইটা ওর পিঠে লাগিয়ে দিয়েছিস। মনে করেছিস আমি দেখি নাই? তিতি এসব কথা শুনে নিজের পা থেকে জুতা খুলে ছেলেটির গালে মারতে লাগলো আর বলল, লজ্জা থাকা দরকার তোদের। বাসায় কি মা বোন নেই যে একটা মেয়ের সাথে এমন করছিস? তোদের জন্যই আজকাল একটা মেয়ের পরিবার তাদের মেয়েকে স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি করাতে ভয় পাচ্ছে। তাই বলছি ভালো হয়ে যা। শিশির তিতিকে ওইখান থেকে নিয়ে চলে গেল। ওইখানে থাকলে আরো সমস্যা হতে পারে। এই সব কিছু দোতলার বারান্দা থেকে প্রবণ দেখলো আর অর্ণবকে ফোনে বলতে লাগলো। এইসব কথা শুনে অর্ণবের মাথায় রক্ত উঠে গেল। ও তো ওই ছেলেকে আজ শেষ করে ফেলবে বলে প্রতিজ্ঞা করলো।
রাত 11:40 অর্ণব ফোন দিল তিতিকে। তিতি তখন মেসেঞ্জারে একজনের সাথে মেসেজ করছে। তখন অর্ণবের ফোন পেয়ে ও প্রথম রিসিভ করলো না। তখন আরো কয়েকটি ফোন আসলো, তাও তিতি রিসিভ করলো না। তখন টুং করে মেসেজ আসলো, আর সেখানে লেখা ছিল, ভালোই যদি ফোনটা রিসিভ না করে এক্ষুনি বাসে গিয়ে তুলে নিয়ে আসবো। তিতি জানে অর্ণব যা বলে তাই করে, তাই ফোন ধরে হ্যালো বলার আগেই অর্ণব বলল, এত রাতে নেট চালিয়ে কি করছো? ঘুমাওনি কেন এখনো? আমাকে কি তুমি একটু শান্তিতে ঘুমাতে দিবে না? তুমি তো ঘুমাওনি। তো কি হয়েছে? এখন কি তোমার অনুমতি ছাড়া সজাগও থাকতে পারবো না? এত কিছু শুনতে চাই না, তুমি একটু তোমার বাসা ছাদে যাও। আমি পারবো না, এত রাতে আমি একা একা ছাদে যেতে পারবো না। রাগ উঠাবে না, তাহলে কিন্তু আমি গিয়ে তোমাকে। তোমার যা মনে হয় করো, আমি ফোন রাখছি। আল্লাহ হাফিজ। তিতি ফোন কেটে দিল আর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। প্রায় 7 মিনিট পর তিতি খেয়াল করলো কেউ ওকে হাওয়ায় ভাসাচ্ছে। ও চিৎকার দিতে যাবে তার আগেই অর্ণব বলল, খবরদার, কোনো চেঁচামেচি করবে না, চুপ থাকো। তিতি অর্ণবের কথায় চুপ রইল। তিতি অন্ধকারে অর্ণবকে দেখতে না পারলেও অর্ণবের শরীরে পারফিউমের গন্ধ তিতি বেশ উপভোগ করতে লাগলো। তিতিকে একদম শরীরে চুপসে নিল অর্ণব। তখন তিতি বলল, ওই, আমাকে কি মেরে ফেলবি নাকি? একদম চুপ। তিতিও আর কথা বাড়ালো না। অর্ণব তিতিকে ছাদে উঠিয়ে এক হাতে তিতির চোখ অফ করে দিল। ওই, তুমি কি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিবে নাকি? এই প্ল্যান করেছো তুমি? এই মাত্র বুঝতে পারলে? আমি তো ভেবেছিলাম প্রথমেই বুঝে যাবে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে মেরো না। আর একটা কথা বললে এক্ষুনি ফেলে দিব, বলে দিলাম কিন্তু। তিতি তখন ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে রইল। 1 2 3 4 5। কথাটা বলেই অর্ণব তিতির চোখ খুললো, আর তিতি চোখ খোলার পর দেখলো ওর সামনে অনেক ফানুস উঠছে আর বেলুন দিয়ে লাভ যা আকাশে উঠছে, আর তাতে লেখা, হ্যাপি বার্থডে তিতির পাখি। শত শত আতশবাজি, আর তার মধ্যে আতশবাজি দিয়ে লেখা হয়েছে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার তিতি। পুরো আকাশ জুড়ে যেন একটা হইচই পড়ে গেল। ফানুস, আতশবাজি আর লাভে, আর পুরো ছাদ খুব সুন্দর ডেকোরেশনে সাজানো। কত ধরনের লাইটিং, লাল আর সবুজ কাপড়ের মুড়িয়ে বানানো ফুল, লাভ দিয়ে লেখা হ্যাপি বার্থডে, আর মিউজিক প্লে করা যাতে বার্থডে সং বাজছে। তখনই অর্ণব হাঁটু কেড়ে বসে পড়ল তিতির সামনে। রূপকথার রানী তুমি, 2 নয়নের আলো, সারা জীবন এমন করেই বেসে যাব ভালো। তুমি আমার জীবন মরণ, আমার চলার তোমাকে ছাড়া একলা আমি কি করে থাকি। হ্যাপি বার্থডে তিতির পাখি। তিতি কি বলবে বুঝতে পারছে না। তিতি চুপ হয়ে অর্ণবের কথা শুনছে। তিতির পাখি, তোমাকে অন্য কারোর সাথে দেখলে একদমই সহ্য হয় না, বা আমার থেকে যদি অন্য কাউকে বেশি সময় দাও তাও আমার পছন্দ হয় না। বলো আমি কি করব? আমি তো এসব মানতে পারি না। তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তিতির পাখি, প্লিজ আমায় ছেড়ে যেও না। আর যদি যাও তাহলে খুন করেই ফেলবো তোমাদের। তোমার ভালোবাসা এখন আমার কাছে এক প্রকার নেশা হয়ে গিয়েছে। তোমাকে এক নজর না দেখলে ভালো লাগে না তিতির পাখি। তিতি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, প্রপোজ করছিস ভালো কথা, হুমকি দেওয়ার কি আছে? আজও। তিতি মনে মনে এইসব কথা ভাবছে। তখনই তিতির হাতে কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পেল। সাথে সাথে তিতি কেঁপে উঠল। অর্ণব তিতির হাতে কিস করে একটা রিং পরিয়ে দিল। পরে আবার তিতির চোখ বন্ধ করে কোলে তুলে নিল। কিছুটা যাবার পর ছাদের অন্য পাশে একটা ছোট টেবিলে ফুলের পাপড়ির উপর একটা কেক, যার প্রথম সারি চকোলেট আর বিভিন্ন ধরনের চকলেট বল, দ্বিতীয় সারি প্রথম সারি থেকে কিছুটা ছোট, তার উপর চারপাশে গোলাপ ফুলের ডিজাইন, লাস্ট সারি অর্থাৎ উপরের সারিতে 2টা পুতুল ক্রিম দিয়ে বানানো, আর নিচে লেখা তিতির নাম খুব সুন্দর করে, আর চারপাশে মোমবাতি। মোমবাতি নেভানো লাগবে না, আমি চাই না তোমার জীবন অন্ধকার হোক। আমি চাই মোমবাতির আলো যেভাবে জ্বলজ্বল করছে তোমার জীবনও তেমন ভাবেই জ্বলজ্বল করুক। তুই নিজেই তো আমার জীবন অন্ধকার করে দিচ্ছিস, আলো আসবে কিভাবে? কেকটা কাটো। অর্ণব একটা ছুরি তিতির হাতে দিল। পরে তিতি আর অর্ণব মিলে কেক কাটলো। অর্ণব প্রথম তিতিকে খাইয়ে দিল, আর তিতি না চাওয়া সত্ত্বেও অর্ণবকে খাইয়ে দিল। তিতির মুখে কেকের ক্রিম কিছুটা লেগে যায়। তখন অর্ণব তার ঠোঁট দিয়ে ক্রিম পরিষ্কার করে। সারপ্রাইজ কেমন হলো তিতির পাখি? ভালো। আরেকটা সারপ্রাইজ বাকি আছে জানো? কি? তোমার পিছনে ফিরো। তিতি পিছনে ফিরে যা দেখলো তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। তিতি পিছনে ফিরে দেখলো ওই ছেলেটিকে বেঁধে রেখেছে প্রবণ, আর ছেলেটির গায়ে অসংখ্য মারের আঘাত। তিতি ভয়ে চিৎকার করতে থাকে। ও কাম অন তিতির পাখি, এইভাবে চিৎকার দিচ্ছ কেন এই ছেলেকে দেখে? তুমি জানো না এই ছেলে তোমার সাথে কি করেছে? ও আমার সাথে যা মন চাই করুক, এর জন্য তুমি ওকে এইভাবে মারবে? তুমি কি পাগল হয়ে গেছো?
ও আমার জানের সাথে খারাপ ব্যবহার করবে আর আমি তাকে ছেড়ে দেবো? কিভাবে ভাবলে তুমি তিতির পাখি? ওকে তো আমি শিক্ষা দিয়েই ফেলেছি, তোমাকে তো আমি কিছু বলি নাই। তুমি কেন আবার ওর এই অবস্থা করলে অর্ণব? এখনো তো কিছু করিনি জান, এখন করবো তোমার সামনে। কথাটা বলেই অর্ণব ছেলেটির মাথার চুল টেনে ধরে অনেকগুলো থাপ্পড় দিল। পরে মোমবাতি জ্বালিয়ে আগুন নিয়ে ছেলেটির হাতে ধরে রাখলো আর ছেলেটি চিৎকার দিতে লাগলো। প্রবণ পরে ছেলেটির মুখ চেপে ধরে রাখলো। তিতি এইসব আর সহ্য করতে না পেরে ওইখানে অজ্ঞান হয়ে গেল। পরের দিন 10টায় তিতি চোখ খুলে আর তাকিয়ে দেখে শিশির বসে বসে কান্না করছে আর অন্য পাশে অর্ণব আর প্রবণ বসে আছে। তিতি শিশিরকে দেখে তাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। বেবি, কান্না করিস না প্লিজ। তুই জানিস না তোর কান্না আমি সইতে পারি না। প্লিজ বেবি, ডোন্ট ক্রাই। তিতির কান্না যেন থামছেই না আর তিতির কান্না দেখে শিশিরও কান্না করছে। তখন অর্ণব বলল, তোমাদের এই স্টার জলসা জি বাংলার কান্না কি থামবে নাকি আরো হবে? তুই জানিস না দোস্ত, মেয়েরা হলো কান্না করা মেশিন, ওদের চোখ দিয়ে অল টাইম পানি পড়বেই। ঠিক বলেছিস। শিশির ওদের কথা শুনে বাঁকা চোখে তাকিয়ে মুখ ভেঙচি কেটে তিতিরকে বলল, তিতি বাবু, দেখছিস বাজে লোকগুলো আমাদের কথা শোনাচ্ছে। তুই আর কাঁদবি না, ওকে? শিশির আব্বু আম্মু কোথায়? ও, আজ তোর দাদু খুব অসুস্থ হয়ে পড়েন, তাই ওনারা সকালে ওইখানে গিয়েছে আর আমাকে ফোন দিয়ে বলেছে এইখানে আসতে। তুই অসুস্থ, তাই তোকে নিয়ে যায়নি ওরা। ও, বাট ওনারা এইখানে কেন? আমি কি আর তোকে একা সামলাতে পারবো যদি তুই বেশি অসুস্থ হয়ে পড়িস? তাই ওনারাও এসেছে। তখন প্রবণ বলল, এই যে মিস বকবক, এত কথা না বলে ভাবির জন্য কিছু খাবার তৈরি করুন, সাথে আমাদেরও। শিশির তো রান্না করতে পারে না, আর আমিও তো অত বেশি পারি না, জাস্ট ডিম ভাজি, আলু ভর্তা আর ভাত ছাড়া। পারবা কেমনে? সারাদিন তো শুধু ঝগড়াই করতে পারো। ওকে গাইস, আমি আজ রান্না করব, তোমরা বসো, আমি যাব আর আসবো। খেতে পারবে তো? আপনাকে কে খেতে বলছে? আজব, চেয়ে চেয়ে খাবার চান, লজ্জা করে না? প্রবণ শিশিরের কথায় লজ্জা পেয়ে যায় আর তখন কিছু বলে না। শিশির তার সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে সেন্টার ফ্রুট মুখে দিয়ে প্রবণকে জিভ কেটে চলে গেল। মহা ফাজিল। প্রায় 40 মিনিট পর শিশির 3টা পরোটার 3টা ডিম ভাজি নিয়ে আসলো। পরে অর্ণব আর প্রবণকে একটা পরোটা আর একটা ডিম ভাজি দিয়ে বাকি 2টা ডিম ভাজি আর পরোটা ও আর তিতি নিল। শিশিরকে দেখে তিতি জোরে জোরে হাসতে লাগলো। শিশির তিতিরের দিকে তাকিয়ে অর্ণব আর প্রবণের দিকে তাকিয়ে দেখে ওরা মুখ চেপে হাসছে। আমাকে কি এলিয়েন মনে হচ্ছে তোমাদের যে এভাবে হাসো? আজব। না, তোমাকে বই লাগছে। আয়নায় তাকিয়ে দেখ। শিশির আয়নায় তাকিয়ে দেখে ওর চুল আটা দিয়ে সাদা হয়ে গেছে। ও নিজেই তখন নিজেকে দেখে হাসতে লাগলো। শিশির, তুমি আমাদের দুজনকে একটা পরোটা দিলে কেন? আপনাদের দিয়েছি, এইটাই অনেক। আবার ভাগছেন, যান ফুটেন। তোমার এই ছিঁড়া পরোটার ভাগ আমি জীবনেও চাই না। এমন পরোটা কি জীবনে খেয়েছেন যে ভাগ নেবেন? দোস্ত ওয়েট কর, আমি ফুড পান্ডা থেকে অর্ডার করছি। কর, আমরা ওদের দেখিয়ে দেখিয়ে খাবো। প্রবণ ফুড পান্ডায় খাবার অর্ডার করলো। তখন ওরা জানালো খাবার আসতে 2 ঘন্টা সময় লাগবে। কথা শুনে প্রবণ কারো দিকে না তাকিয়ে বলল, একটা প্রবাদ বাক্য আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাই পেটে কথা রেখে 2 ঘন্টা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। এর থেকে বরং এই ছিঁড়া পরোটাটাই খেয়ে ফেলি। প্রবণ খাওয়া শুরু করলো। অর্ণব ওর দিকে একবার তাকিয়ে শিশির আর তিতিরের দিকে তাকালো আর দেখলো ওরা হাসছে, তাই ও কিছু না বলে ফোন টিপতে লাগলো। তিতি, এইভাবে আর কত বসে থাকবো? এর থেকে চল কোথাও ঘুরে আসি। কই যাবি তুই শিশির? ঘুরতে যাব, চল না, ভালো লাগছে না বসে থাকতে। আজ যদি একটা বিয়ে থাকতো তাহলে কত জায়গায় না ঘুরতাম। তাহলে প্রেম করে ফেল, এই জীবনে তো আর কম প্রপোজ পেলি না। এইবার হয় বিয়ে কর, তা না হলে প্রেম কর। মনের মতো কাউকে পেলে অবশ্যই করব। এখন চল ঘুরতে যাই। ওই তুই টেফিল তো ওই রুমে শুয়ে আছে, তো যাবো কিভাবে? আমার সাথে চল, লুকিয়ে কোথায় চলে যাই। ওরা জানলে খবর আছে আমাদের। জানবে না কেউ, চল তো। তিতি আর শিশির লুকিয়ে বাসার মেইন দরজা যখন খুলতে যাবে তার আগে প্রবণ বলল, কোথায় যাওয়া হচ্ছে তোমাদের? তিতি আর শিশির তো ভয়ে দাঁড়িয়ে রইল। তখন তিতি বলল, বাসার ছাদে উঠবে, তাই আর কি। আমাদের কি বোকা মনে হয় আপনার ভাবি? আপনি যদি ছাদে উঠতেন তাহলে বাসার ভিতর থেকেই উঠতে পারতেন, বাইরে যাওয়ার কি ছিল? রুমে বসে থাকতে থাকতে বোর হচ্ছি, তাই আর কি একটু ঘুরে আসতে চাচ্ছি।
অর্ণব রুম থেকে বের হয়ে বলল, কথাটা তো আমাদের বলতেই পারতি, এত লুকানোর কি আছে? চলো যাই ঘুরে আসি। তিতি আর শিশির খুশি হয়ে গেল, ওরাও রাজি হলো। তিতি বসেছে অর্ণবের বাইকে। তিতি ইশারা দিয়ে বলছে শিশিরকে ওর পাশে বসার জন্য, তাই শিশির গিয়ে তিতির পাশে বসলো। অর্ণব তো বোকার মতো তাকিয়ে রইল শিশিরের দিকে। এই যে মিস বকবক, আপনি ওইখানে বসেছেন কেন? তো কি আপনার কোলে বসবো? আজব কথাবার্তা। আমি বলেছি শিশিরকে আমার পিছনে বসতে। কেন, কোনো সমস্যা? ভাবি, আপনার এখন দুজনকে সময় দেওয়া দরকার। আর আপনি কি না এই কাবাব মে হাড্ডি তাকে নিয়ে যাচ্ছেন? ও আমার সাথেই যাবে। অর্ণব তখন প্রবণকে ইশারা করলো, সাথে সাথে প্রবণ শিশিরকে খুলে নিয়ে উল্টো হাঁটা শুরু করলো। আর এইদিকে তিতি কিছু বোঝার আগেই অর্ণব বাইকটা ছেড়ে দিল। এই এই কি করছেন? ছাড়েন 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 বলছি। শিশির প্রবণের চুল টানতে লাগলো আর বলতে লাগলো, এই কি করছো? ব্যথা পাচ্ছি মিস বকবক। আপনি কোল থেকে নামান আমাকে, আমি তিতির সাথে যাব। এই তুমি কি পাগল হয়ে গেছ? ওরা এখন নিজেদের মধ্যে কথা বলবে আর আগে ফ্রি হবে, আর তুমি কিনা ওদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছ। কিসের ফ্রি আর কিসের কথা? তিতি তো অর্ণব ভাইকে দেখতে পারে না। ও তো চায় এই সম্পর্ক শেষ হয়ে যেতে। তাহলে জোড়া লাগানোর কি আছে? সব শেষ করতে চাইলে তো আর শেষ হয়ে যায় না। অর্ণব ওর ভালোবাসা নিয়ে সিরিয়াস। ও আর ভালোবাসার জন্য সব করতে পারে। তাই বলছি অর্ণব যা চায় ও করুক, ওকে বাধা দিতে আসবে না। মামার বাড়ির আবদার পাইছেন মনে হয়। জোর করে ভালোবাসা হয় না। আর আপনার বন্ধু একটা সাইকো, যার মনে নিরীহ পাখির মায়া নাই। আর সেই মানুষ কিনা ভালোবাসবে? হাসালেন স্যার। ওই মিস বকবক, চুপ করো। আর ওদের ব্যাপার ওরা বুঝবে, আর তুমিও সাহায্য করবে। বুঝতে পেরেছো? আমিও দেখব আমার তিতি পাখির বিরুদ্ধে কে কি চক্রান্ত করে। আমি তাকে শাস্তি দিব। এই শিশির কাউকে ভয় পায় না। ওকে, দেখা যাবে। এখন চলো। আমি আপনার সাথে যাব না। এত কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। অর্ণব তোমার দায়িত্ব এখন আমাকে দিয়েছে, তাই তোমাকে ভালোভাবে ওদের কাছে দিয়ে আসলে আমার কাজ শেষ। আপাতত এখন চলো। বেশি কথা বললে বাইকের সাথে বেঁধে নিয়ে যাব। মাইন্ড ইট। শিশির প্রবণের কথা শুনে ভয় পেয়ে যায় আর চুপচাপ প্রবণের পিছনে কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে। এইভাবে বসলে পড়ে যাবে। তুমি চাইলে ধরতে পারো, আমি মাইন্ড করবো না। হেসে হেসে প্রবণ বলল। শিশির কথা না বাড়িয়ে চুপ করে রইল, সাথে তার ওই ফেমাস ওয়ালা ভেঙচি। ওই আস্তে চালাও, আমি পড়ে যাব। অর্ণব, অর্ণব প্লিজ প্লিজ ভাই। যতবার ভাই বলবা ততবার গাড়ির স্পিড বাড়বে। ওই আমার ওর না, আরে আমার চুল। এই অর্ণব প্লিজ গাড়ির স্পিড কমাও, আমি পড়ে যাচ্ছি। তাহলে বলো পিছন থেকে জড়িয়ে ধরবে? জীবনেও না, আমি নামবো। তোমার সাথে কোথাও যাব না। গাড়ি থামাও বলছি। গাড়ি তো থামবে না, বরঞ্চ গতি বাড়বে। বুঝেছো তিতির পাখি? আমি কিন্তু এখন গাড়ি থেকে লাফ দিব বলে দিলাম। তিতির কথাটা শুনে অর্ণব সাথে সাথে গাড়ি থামিয়ে তিতির দিকে তাকিয়ে রইল। এইভাবে তাকিয়ে আছো কেন? ভয় করছে। অর্ণব চুপ করে রইল, কিছু বলল না। ওই তোমার ওই চুপ থাকা আমার কাছে বজ্রপাতের থেকে ভয়ানক লাগে। প্লিজ কথা বলো। অর্ণব কোনো কথা না বলে বাইক থেকে নামলো। এই বাইক থেকে নামছো কেন? কি হয়েছে তোমার অর্ণব? অর্ণব বাইক থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলো, পরে তিতিকে কোলে নিয়ে সোজা হাঁটা শুরু করলো। তিতির পাখি কি ভয় পায়? আমার তো জানা ছিল না। তুমি জানো না পাখি, আমি যে কিছু বলি না সব করে দেখাই, তাই এই কাজটাই বলবো না, করে দেখাবো। অর্ণব তিতিকে জঙ্গলে থাকা একটা পুকুরে ফেলে দিল। ভেঙে মোর ঘরের তালা, কেউ আমারে নিয়ে পালা। কেন, তোমার মনের পাশে কি সিকিউরিটি নাই? প্রবণের কথা শুনে শিশির রাগি রাগি ভাব নিয়ে বলল, দূর মিয়া, আমি গান গাইছি আর এই শিশিরের মনের ঘরের তালা এত সস্তা না যে কেউ ভেঙে ফেলবে। ও তাই বুঝি? আমার মনের ঘরের তালা যেমন দাম, তেমন যে ভাঙবে তারও দাম থাকতে হবে। তেমন কাউকে কি পেয়েছ? পাইছি। কে সে? আপনাকে কেন বলবো? আজব মানুষ তো আপনি। প্রণব আর কিছু বলল না। শিশির তার মতো বকবক করে যাচ্ছে আর প্রবণ ওর মতো গাড়ি চালাচ্ছে। এই তিতি কি করছো? মরে যাবো তো। এই তিতি কি হয়েছে তোমার? প্রথমে তো ধরতেও চাইনি, আর এখন কলার ধরে আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছো নাকি? অর্ণবের কথা শুনে তিতি বাস্তবে ফিরে আসে। তুমি না আমাকে পুকুরে ফেলে দিয়েছো, তাহলে আমি এইখানে কিভাবে আসলাম? অর্ণব তিতির কথা শুনে ছোট ছোট করে তিতির দিকে তাকিয়ে রইল। আমি কখন তোমাকে ফেলে দিয়েছি? তিতি কিছু বলতে গিয়েও থেমে গেল। ও বুঝতে পেরেছে ও সব কল্পনা করেছে আর সত্যি মেনে নিয়েছে। কি হলো বলো, কি হয়েছে? কিছু না। শিশির কোথায়? ও
ওরাও চলে আসবে, দাঁড়া ওদের জন্য অপেক্ষা করি। অর্ণব তিতিকে বাইক থেকে নামিয়ে তিতিকে নিয়ে গাছের নিচে বসলো। দিদি তুমি কি আমার ভালোবাসা বোঝো না? জানো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি বলেছি পড়ালেখা শেষ করে বিয়ে করব, বাট আমি কোনো দিনও বলি নাই তোমাকে ভালোবাসবো। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। যে মানুষ পশু পাখি এমনকি মানুষের প্রতি ভালোবাসা নাই, সেই মানুষ কিভাবে আমার মতো মেয়েকে ভালোবাসবে? যা কিছু হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। সত্যি বলতে তোমার ভালোবাসা এতটাই মাদকের মতো যে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি, আর তখন কি করি আমি নিজেও বুঝতে পারি না। জান প্লিজ ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করার কোনো মানেই হয় না। দিদি জাস্ট প্লিজ অর্ণব চুপ করো, আর কিচ্ছু শুনতে চাই না আমি। অর্ণব আর কথা বাড়ালো না। নীল আকাশ হঠাৎ করেই অন্ধকার হতে লাগলো। এই হলো এখনকার অবস্থা। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হালকা হালকা বাতাসের সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি। কয়েকশো বৃষ্টির ফোঁটা পড়ার পর শুরু হয়ে গেল ধুম বৃষ্টি। তিতির মন এই বৃষ্টি দেখে বসে থাকতে পারল না। দৌড় দিয়ে চলে গেল সবুজ মাঠের ধারে আর নিজেকে বিলিয়ে দিতে লাগলো অসংখ্য বৃষ্টির ছোঁয়াতে। অর্ণব গাছের নিচে দাঁড়িয়ে তিতিকে দেখতে লাগলো। খুব সুন্দর লাগছে তিতিকে। তখন তার মুখ দিয়ে তিতিকে দেখে একটা নাম বের হলো, বৃষ্টির রানী। তিতি উপভোগ করছে বৃষ্টির ছোঁয়া, আর এইদিকে শিশির আর প্রবণ চলে আসলো ভিজতে ভিজতে। শিশির তিতিকে ভিজতে দেখেও চলে গেল তিতিরের সাথে ভিজতে। প্রবণ আর অর্ণব ওদের দুজনকে ভিজতে দেখে ওরাও যোগ হলো ওদের সাথে। রিমঝিম বাদল ধারা, ভিজে ভিজে মনটি হারা, ইচ্ছেগুলো দিক হারা, অবসাদ ক্লান্তি সব ঝাঁক ভেসে তোর আমার বৃষ্টি রানী। অর্ণব তিতির চুলে মুখ গুজে কানে ফিসফিস করে কবিতাটি বলতে থাকে। তিতি চলে যেতে চাইলেও যেতে পারল না। অন্যদিকে হঠাৎ করেই আকাশে বজ্রপাত হলো। শিশির আচমকাই প্রবণকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। এইভাবে চলতে থাকে অনেক দিন। 1 মাস চলে গেল। এই 1 মাসে অনেক কিছুই হয়েছে। তিতি অনেক চেষ্টা করেছে পালিয়ে যাওয়ার জন্য, বাট পারে নাই। একদিন তিতি রাতে বাড়ি থেকে আবার পালানোর চেষ্টা করেছিল। তখন ওর সাথে শিশিরের দেখা হলো। কি রে শিশির, কি হয়েছে তোর? এত রাতে আমাদের বাসায়, তাও এই রকম অবস্থায়? কি হয়েছে তোর? শিশির হাঁপাতে হাঁপাতে বলল, ও এসেছে আজ। কে? স্বাধীন ও আবার এসেছে আমাকে বাঁচা তিতি। মানে ও কখন এসেছে? আর কি হয়েছে বল সব কিছু। বলছি তার আগে এইখান থেকে চল, ও চলে আসতে পারে। শিশির আর তিতি বাসার পিছনের দিকে রাস্তা দিয়ে চলে গেল। পরে একটা নিরাপদ জায়গায় এসে বলল, বল কি হয়েছে? তুই তো জানিস আজ আব্বু আম্মু নানু বাড়িতে গিয়েছে। আমাকে অনেক বলেছে ওদের সাথে যাওয়ার জন্য, আমি যাইনি। তোকে তো বলেছি আমাদের বাসায় থাকতে, বাট থাকলি না। এখন বল কি হয়েছে? আমি ডিনার করে টিভি দেখছিলাম, তখন সামনে কলিং বেল বাজতে থাকে। আমি প্রথমে দরজা খুলি নাই, বাট অনেক বাজার পর দরজা খুলি। তখন সামনে দেখি স্বাধীন দাঁড়িয়ে আছে। স্বাধীন তখন আমার হাত ধরে টানতে থাকে। তখন আমি রাগের বসে চর মারি, তাই ও রেগে গিয়ে আমার চুলের মুঠি ধরে রুমের ভিতরে নিয়ে যায় আর আমার সাথে খারাপ কিছু করতে চায়। তখন কোনো উপায় না পেয়ে কাচের বোতল দিয়ে বাড়ি মারি আর দৌড়ে চলে আসি। ও আসছে আমার পেছনে। শোন, যা হয়েছে তো হয়েছে। এখন চল আমরা কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে থাকি, আর তুই তোর আব্বু আম্মুকে ফোন দিয়ে বলিস সাবধানে থাকতে। ওই দিন তিতি আর শিশির ট্রেন স্টেশনের সামনে আসতেই কেউ একজন পিছন থেকে তিতির হাত ধরে ফেলে। তিতি পিছনে তাকানোর সাথে সাথে ওর গালে থাপ্পড় পড়ে। তিতি থাপ্পড় খেয়ে হুমড়ি খেয়ে নিচে পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে। তিতি ছলো ছলো চোখে সামনে তাকিয়ে দেখে অর্ণব রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি তাকে গিলে খেয়ে ফেলবে। তো তুমি এইখানে কেন? আমি না আসলে বুঝি তোর পালাতে ভালো হতো? এই নিয়ে কয়বার পালিয়েছিস তুই? হিসাব আছে তোর? কি ভেবেছিস আমি কিছু জানবো না? আমাকে কি তুই বোকা পেয়েছিস? আবার আরেকটা থাপ্পড় মারে অর্ণব তিতিকে। বোন চাচ্ছে তোকে এইখানে মেরে মাটি চাপা দিয়ে দিই, শুধু ভালোবাসি বলে পাচ্ছি না। তিতির মাথার চুল হাতের মুঠোয় নিয়ে বলল, শিশির আজ অর্ণবকে দেখে ভয় পাচ্ছে, তাও সাহস নিয়ে বলল, ভাইয়া কি করছেন? এত মারছেন কেন? আমার তিতি পাখিকে ছাড়েন বলছি। অর্ণব রাগের বশে শিশিরকে থাপ্পড় মারে। শিশির তো থাপ্পড় খেয়ে প্রবণের উপর পড়ে যায় আর সাথে সাথে জ্ঞান হারায়। ব্রো কি মার দিলি রে, অজ্ঞান হয়ে গেছে। প্রবণ অর্ণবকে বলল। তিতি দৌড়ে গিয়ে শিশিরকে ধরতে যাবে, তার আগেই অর্ণব তিতির হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আর যাওয়ার আগে প্রবণকে বলে, সরি দোস্ত, রাগের মাথায় কি করেছি ক্ষমা করে দিস, আর শিশিরকে কোলে করে নিয়ে আয়।
যা তুই, আমি আসছি। অর্ণব তিতিকে গাড়িতে তুলে আর প্রবণের জন্য অপেক্ষা করে। প্রণব গাড়িতে বসতেই অর্ণব ড্রাইভারকে বলে, গাড়িটা আমার বাংলো বাড়িতে নিয়ে যা। গাড়ি চলছে, তিতি এর মাঝে অনেক বাড়াবাড়ি করায় অর্ণব ক্লোরোফর্ম দিয়ে তিতিকে অজ্ঞান করে ফেলে। সকালে অর্ণব তিতির মুখে এক জগ পানি ঢালে আর সাথে সাথে তিতির জ্ঞান ফিরে। প্রবণ, একজনের জ্ঞান ফিরেছে, আরেকজনের কি অবস্থা? আর বলিস না, তোর থাপ্পড় খেয়ে বেচারি এখনো অজ্ঞান হয়ে আছে। আমার থাপড়ের এত ক্ষমতা, আগে তো জানতাম না। যা পানি ঢাল এখন তুই। হুম। প্রবণ শিশিরের মাথায় পানি ঢালার পর শিশির জোরে জোরে চিৎকার দিতে থাকে আর বলতে থাকে, প্লিজ হেল্প মি, এক হাতি আমাকে লাথি মেরেছে, প্লিজ হেল্প মি। শিশিরের কথায় অর্ণব আর প্রবণ কিছুক্ষণ শিশিরের দিকে তাকিয়ে পরে জোরে জোরে হাসতে লাগে। শিশির ভয় পেয়ে তিতির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। অর্ণব দোস্ত, আর হাসিস না, বাচ্চা মেয়েগুলো ভয় পাবে। ঠিক বলেছিস। তিতি ওদের কথা শুনে রাগে সাপের মতো ফুঁসতে থাকে। আমাকে ধরে এনেছো বুঝতে পারলাম, বাট শিশিরকে আনলে কেন? আর বলো না দিদির পাখি, তোমার এই বক বক আর কাবাব মে হাড্ডি ফ্রেন্ড তাকে আমার জানে জিগার দোস্ত পছন্দ করে ফেলেছে, তাই আর কি ওকেও নিয়ে আসলাম। তাছাড়া ভাবি আপনার তো একা ভালো লাগবে না, তাই আপনার সঙ্গে নিয়ে আসলাম। দেখেছেন ভাবি আমরা কত ভালো। দিদি কি বলছে ওরা? প্লিজ আমাকে বাঁচা, আমি কিন্তু এখন হার্ট অ্যাটাক করবো। আরে বউ, কি বলছো তুমি এসব? তুমি হার্ট অ্যাটাক করলে তো আমি বিয়ের আগে বিধবা হয়ে যাব। প্রবণ শিশিরকে চোখ টিপ দিয়ে বলল কথাটা। ভাই আপনি কে আর কি বলছেন? দেখুন ভাই, এইটা কোনো সিনেমা না যে আপনি ডায়লগ বলছেন, এইটা হলো আমার জীবন। তাই ভাই প্লিজ আমাকে আর দিদিকে ছেড়ে দিন। দোস্ত, ভাবি কিন্তু এখন বেশি কথা বলছে, পরে কিন্তু আমার আবার রাগ উঠবে। ভালো ভালো বলছি, এখন নিয়ে যা, আর একটু রোমান্স কর, আর আমিও। ওকে ব্রো। প্রবণ শিশিরের কাছে যেতেই শিশির তিতিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দেখো অর্ণব, তুমি তো জানো শিশির বাচ্চা স্বভাবের মেয়ে, প্লিজ ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। সরি বউ, তোমার থেকে আমার কাছে প্রবণের দাম বেশি। তো যেহেতু তোমার এই বাচ্চা ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে, তাহলে তো আর কিছু করার নেই, ওদের মতো থাকতে দাও। প্রবণ যা, নিয়ে যা। আমি যাব না দিদি, আমাকে বাঁচা, ওই লোকটি আমায় মেরে ফেলবে। তিতি শিশিরের হাত ধরে আছে, তাই অর্ণব এসে তিতির হাত সরিয়ে তিতিকে কোলে নিয়ে চলে যায় আর প্রবণ শিশিরকে কোলে নিয়ে রুমে ঢুকতে থাকে। এই তুমি কি খাও না? কেন, কি হয়েছে? না, এত পাতলা কেন তুমি? এই নিয়ে তো অনেকবার কোলে তুলে নিলাম তোমায়। তো বলেন তো আমার ওজন কত? মনে হয় 48 বার। ঠিক বলছেন। আর আমার কত জানো? 74 কেজি। দেখে তো মনে হয় না। কেন, তোমার কি ইচ্ছে তোমার স্বামী মুঠো হোক? শিশির কথার তালে ভুলে গিয়েছিল আগের কথাগুলো, এখন আবার মনে পড়াতে কান্না করতে থাকে। প্রবণ শিশিরের এইসব কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ণব তিতিকে একটা রুমের ভিতরে আনে আর খাটে বসিয়ে দেয় তিতিকে। তিতির পাখি, তুমি কেন আমার ভালোবাসা বোঝো না বলো তো? কেন বারবার রাগিয়ে দাও আমায়? আমার তো মোটেও ইচ্ছে করে না তোমার গায়ে হাত তুলতে, বাট তুমি এমন এমন কাজ করো, তাই বাধ্য হয়ে কাজটা করতে হয়। এইভাবে আস্তে আস্তে না মেরে একেবারে মারতে পারো না? তাহলে একদিনই সব শেষ। কেন যে তোমার মতো সাইকোকে পছন্দ করলাম, আর কেনই বা তোমার সাথে আমার পরিচয় হলো? তুমি হলে আমার লাইফের এক অভিশাপ, যার জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে যাচ্ছে। রাগাবে না আমায় তিতির পাখি, একদম। খবরদার আমায় তিতির পাখি বলে ডাকবে না। তুমি তো হলে এক গুন্ডা মাফিয়া, সাইকো ভিলেন, না জানি কত মানুষের প্রাণ নিয়েছো। আচ্ছা, তোমার মা বাবা কি তোমায় ভালো কোনো শিক্ষা দিতে পারে নাই, নাকি ওরাও তোমার মতো সাইকো? তিতির কথাটা উচ্চারণ করতে দেরি, বাট অর্ণব তিতির চুলের মুঠি ধরতে দেরি হলো না। কি বলেছিস তুই? হ্যাঁ, আমার মা বাবা আমায় ভালো শিক্ষা দিতে পারেনি, তাই না? আমার মা বাবা ভালো না, তাই না? দেওয়ালের সাথে বাড়ি দিয়ে, তোকে ভালোবাসি বলে যা মন চায় তাই বলবি, আর আমি কিচ্ছু বলবো না, এইটা ভেবেছিলি তুই? ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে, আমাকে অনেক বলেছিস কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু তুই আবার মা বাবা নিয়ে কথা বললি, আর এইটার শাস্তি তো তুই পাবি। বেল্ট দিয়ে মারতে লাগলো। মানুষ ঠিকই বলে পায়ের জুতোকে মাথায় তুলতে নেই। তুই কি নিজেকে আহামরি সুন্দরী ভাবিস? তুই জানিস তোর থেকে হাজার হাজার সুন্দরী মেয়েরাই অর্ণব বলতে অজ্ঞান, আর সেখানে তোকে আমি আমার মনের রানী করে রেখেছি। অর্ণব তিতিকে অনেক মারতে থাকে। ক্লান্ত হয়ে রাগে গজগজ করতে করতে বাসা থেকে চলে যায়। কিছুক্ষণ পর আবার আসে অর্ণব, আর সাথে করে কিছু ওষুধ আর একটা কাগজ নিয়ে। উঠো আর ওষুধগুলো খেয়ে নাও। আমি খাবো না। আবারও বলছি, রাগাবে না আমায়, চুপচাপ খেয়ে নাও ওষুধগুলো। তিতি আর কথা বাড়ালো না, চুপচাপ ওষুধ খেয়ে নিল। এই পেপারে সই করো। কিসের পেপার আর কেন? এত প্রশ্ন করতে বলিনি তো, যা বলেছি তুমি তাই করো। পারবো না আমি। তোমার মা বাবার কোনো ক্ষতি কি তুমি চাও তিতির পাখি?
মানে কি বলছো তুমি এইসব? কি করবে তুমি ওদের? এখন আপাতত কিছু করিনি, কিন্তু তুমি যদি সই না করো তাহলে কিছু করতে বাধ্য হবো। আমি তোমার সব কথা শুনবো, বলো কি করতে হবে। এখন আপাতত এই পেপারে সই করে দাও। করছি। তিতি ভয়ে অর্ণবের আনা পেপারে না দেখে সই করে দিল। অর্ণব বাঁকা হাসি দিয়ে তিতির কপালে চুমু খেয়ে চলে গেল। এটা কিসের পেপার? এইটা হলো তোমাকে বিদেশ নিয়ে যাবার পেপার, বলতে পারো এক ধরনের লটারি, যার মাধ্যমে অনেক ঘোরাঘুরি করা যায়। সই করে দেই, তাহলে বরং স্বাধীনের কাছ থেকে কিছুদিন লুকিয়ে থাকা যাবে। কি ভাবছো মিস বকবক? তেমন কিছু না, আচ্ছা দিন, সই করে দেই। হুম। শিশির পেপার না পড়েই সই করে দিল। প্রবণ শিশিরের কোনো দ্বিধা নাই দেখে মুখ চেপে হাসতে থাকলো। প্রবণ শিশিরের হাত থেকে পেপার নিয়ে অর্ণবের কাছে গেল। অর্ণব, জীবনে বোকা মেয়ে দেখেছি, বাট এই শিশির মতো দুইটা দেখি নাই। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রবণ। তখন অর্ণব বলল, ভাবি তো ভালোই আছে, মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো করে, কিন্তু আমার পাখি তো একটা ঝাল মরিচ। আরে মন খারাপ করিস না, দেখবি ঠিক হয়ে যাবে। এখন যে ওদের আমরা না জেনে বিয়ে করেছি, ওরা জানলে কিন্তু খবর আছে আমাদের। এখন জানানোর দরকার নেই। তো কি করবো এখন আমরা? এখন তুই শিশিরকে তিতিরের রুমে পাঠিয়ে দে, আর আমি তোর রুমে চলেছি। আগামীকালের প্ল্যান করতে হবে তো নাকি? বুঝতে পারছি, বাট নতুন বউ রেখে থাকতে কেমন যেন লাগছে। শালা 5 মিনিট হলো বিয়ে করলি, এখনই এমন লাগলে? আরো তো দিন পড়ে আছে। 5 বছর আর 5 মিনিট একই কথা ব্রো। তুইও দেখছি তোর বইয়ের মতোই বকবক করতে শিখে যাচ্ছে। তোকে তো এখন মিস্টার বকবক ডাকতে হবে। নামটা কিন্তু জোস, মিস বকবক। ও সরি, মিসেস বকবকের পর মিস্টার বকবক। দুই বন্ধু হাসতে হাসতে নিজেদের রুমে চলে গেল। তিতির পাখি। তিতি অর্ণবকে দেখে ভয়ে চুপসে গেল। অর্ণব তা বুঝতে পেরে বলল, জান প্লিজ এইভাবে ভয় পেও না, কষ্ট লাগে জান। আর সরি ওই সময় এত কিছু বলার জন্য। আসলে তুমি ওই যেভাবে কথা বলছিলে না, তখন রাগের মাথায় এসব করে ফেলেছি, ক্ষমা করে দাও জান। এই কথা দিচ্ছি, চেষ্টা করবো রাগে কন্ট্রোলে রাখার। তিতি অর্ণবের কথা শুনে কান্না করছে। অর্ণব তাই তিতির মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দু চোখের পাতায় চুমু খেলো। এইভাবে কান্না করো না লক্ষ্মীটি, খুব কষ্ট হয়। তোমাকে মেরেছি কিন্তু ব্যথা পেয়েছি আমি। তোমাকে অনেক বোঝাই যে এমন কিছু বলো না বা করবে না যার ফলটা খারাপ হয়, তবুও তুমি ওই কাজটাই করো। আব্বু আম্মু ওরা কোথায়? ওরা ভালো আছে, ওদের কিচ্ছু হবে না। আমি ওদের খেয়াল রাখবো, সাথে তোমারও। তিতি অর্ণবের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আর মারবে না তো? তিতি ভয়ে ভয়ে বলতে থাকে। অর্ণব মুচকি হাসি দিয়ে বলল, আমি কি মারতে পারি আমার এই তিতির পাখিকে? বলে তিতিকে জড়িয়ে ধরলো। তিতি অর্ণবের দিকে তাকিয়ে রইল। তিতি ভাবছে একটা মানুষ এত ভালো কিভাবে ভাসতে পারে। অর্ণব যেভাবে ভালোবাসে আবার সেইভাবে মারতেও পারে। তিতির পাখি, আমরা আজ একসাথে থাকবো। জোরে জোরে কথা বলতে বলতে শিশির দৌড়ে তিতির রুমের ভিতর ঢুকে পড়ে আর দেখে অর্ণব তিতিকে জড়িয়ে ধরে আছে। শিশির লজ্জা পায় ওদের এই অবস্থা দেখে। অর্ণব শিশিরকে দেখে তিতিকে ছেড়ে দেয়। ভাবি, আপনি যে কবে ঠিক হবেন? সব সময় আমাদের মাঝে কাবাব মেহাটি না হলে আপনার চলে না, তাই না? শিশির কি বলবে বুঝতে না পেরে বলল, শালা নিজে তো বোকা বউ পাইছে, তাই রোম্যান্সও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার যে দেরি হয় শালা সেটা জানে না। আমার বউ যে কি ও সেটা জানে না। আমি মনে মনে প্রবণের গোষ্ঠী উদ্ধার করছি। অর্ণব ভাইয়া, আমার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যান, তা না হলে রাত শেষ হয়ে যাবে, পরে আর সময় পাবেন না। প্রবণ অর্ণবের রুমে ঢোকার সময় এমন একটা কথা শুনেই আচমকাই দাঁড়িয়ে যায়। আর অর্ণব তো বোকার মতো শিশিরের দিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারছে না শিশির কি বলল। তিতি অর্ণব আর প্রবণের এই মুখ থেকে মুখ চেপে হাসতে থাকে। তখন প্রবণ বলল, এই যে মেঘপরি, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। শালা ভাবি কি আমাদের গে ভাবছে নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে? তিতি এইবার জোরে জোরে হাসতে লাগলো আর বলল, শিশির বুঝিয়েছি প্রবণ ভাইয়া তোমার জন্য, মানে তোমরা একসাথে ঘুমাবে তাই অপেক্ষা করছে। আর রাত শেষ হয়ে যাবে মানে শিশিরের এখন খুব ঘুম পাচ্ছে। ও দেরিতে ঘুমালে দেরিতে উঠবে, তাই তুমি চলে গেলেও ও ঘুমাতে পারবে। আর তোমরা কি না কি ভাবছো? আচ্ছা তোমরা সত্যিই ওই? আমরা গিয়ে গিয়ে না সেটা পরীক্ষা করতে চাও? তাহলে চলো শুরু করি। অর্ণব বলল আর সাথে তিতির হাসি মুখটা অফ হয়ে গেল। না না, আমি কোনো পরীক্ষা করতে চাই না, তোমরা যাও, আমাদের ঘুম পাচ্ছে। এই প্রণব শালা, তোর রোম্যান্স করা শেষ তাই বউকে পাঠিয়ে দিলি আর আমাদের রোম্যান্স নষ্ট করতে? হ্যাঁ কই আর রোমান্স হলো, গিয়ে দেখি মহারানী ঘুমাচ্ছে, তাই ওনার ঘুমন্ত মুখ দেখতে লাগলাম। ঠিক তখনই ওনার ঘুম ভাঙে। আমি জাস্ট বলেছি আজ তুমি তিথি ভাবির সাথে ঘুমাবে, কথাটা শুনে উনি এক দৌড়ে চলে আসছে। শিশির তখন ঘুম ঘুম ভাব নিয়ে বলল, আপনারা যাবেন না নাকি? আমি তিতিকে নিয়ে চলে যাব।
আপনারা যে কিভাবে এত বকবক করতে পারেন আল্লাহ জানে। অর্ণবার কথা বাড়ালো না, দেখলো তৃতীয় ঘুমে দোল খাচ্ছে, তাই ও প্রবণকে নিয়ে চলে গেল। অর্ণবার প্রবণ চলে যাওয়ার পর শিশির দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিদি মুরগি কেমন দিলাম ঘুমের অ্যাক্টিং? পুরাই ঝাক্কাস দোস্ত। তোকে না বলেছিলাম তনয়ের কথা মনে আছে তোর? কেন, কি হয়েছে এখন? জানিস ও আজ আমায় প্রপোজ করেছে। আর তুই তো জানিস আমি আগে থেকেই ওর প্রতি ক্রাশ খাইছি, তাই হ্যাঁ বলে দিয়েছি। প্রবণ তো তোকে... আরে বাদ দে প্রবণ শ্রবণের কথা, আমি ঠিক সময় বুঝে উড়ে যাব তোকে নিয়ে। না রে, আমি যাব না। হোয়াট, তুই কি পাগল হয়ে গেছিস? সত্যি বলতে আমি অর্ণবকে আগে থেকেই ভালোবাসি। শুধু ও সাইকো দেখে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি পারবো না ওকে ছাড়া বাঁচতে। আমি কোনোদিন তোর কথার উপরে যাইনি, তাই আজও যাব না। তুই যা ভালো মনে করিস তাই করিস। অর্ণব আর প্রবণ প্ল্যান করছে কিভাবে শিশির আর তিতিরের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনবে। ঠিক তখনই অর্ণবের ফোনে একটা মেসেজ আসলো। অর্ণব মেসেজ চেক করে প্রবণের দিকে বড় বড় চোখ করে বলল, দোস্ত, আই এম ফিনিশ। প্রবণ অর্ণবের কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে আবার এখন? সামিয়া আসছে। হোয়াট, শ্যামু আসছে? এটা তো আনন্দের কথা। এভাবে চুপ হয়ে আছিস কেন? ভয় পাচ্ছি কি আর সাধে? শামুকে না জানিয়ে প্রেম করেছি, এখন আবার বিয়েও করে ফেলেছি। এই খবরও জানলে আমাদের দুইজনকে কি আর আস্ত রাখবে? মেয়েরা একেবারে কুচি কুচি করে ফেলবে। তাও ঠিক বলেছিস, যে ডেঞ্জারাস মেয়ে যেমন চায় তাই করতে পারে। বাই দ্য ওয়ে, ও কখন আসবে? 2 দিন পর আসছে কানাডা থেকে, আর তার থেকেও বড় কথা, ও নাকি আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখেছে। কিন্তু উনি তো জানে না আমরাও ওর জন্য বড় বড় 2টা সারপ্রাইজ রেখে দিয়েছি। শুন, শামুকে আগে কিছু বলবি না। প্ল্যান করে শিশিরা তিতিরের সাথে দেখা করাবো। ওকে ব্রো, আগামীকাল তো নতুন বউ শ্বশুর বাড়িতে রেখে আসতে হবে। এখন ওদের জানতে দেওয়া যাবে না যে ওদের বিয়ে করে ফেলেছি। সব সময় হলে বলবো। ওকে। অন্যদিকেই আমার ছোটকালের ভালোবাসা, শৈশব প্রেম, আমার প্রথম ভালোবাসা তুই ছিলি অর্ণব। কিন্তু কোনোদিন বলা হয়নি তোকে তোকে আমি ভালোবাসি। তাই এবার বাংলাদেশ গিয়ে তোকে বলবো, সাথে একটা সারপ্রাইজ দেব, তোকে অবাক করে দেব আমি। জাস্ট আমার আসার পালা। সামিয়া অর্ণবের ছবি দেখছে আর বলছে, তার চোখে মুখে হাসির রেখা। জান, খেয়েছি, তুমি খেয়েছো? শিশির ফোনে তন্ময়ের সাথে কথা বলছে। সরি বাবু, কিছুদিনের মধ্যে দেখা করতে পারবো না। আমি অনেক বড় সমস্যায় আছি। সমস্যা থেকে মুক্তি পেয়ে তোমার সাথে দেখা করব। প্রমিস বাবু, রাগ করো না প্লিজ। তিতি শিশিরের কথার জন্য ঘুম পাচ্ছে না। তিতি লাইট জ্বালিয়ে শিশিরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। শিশির লাইট জ্বালানো দেখে তিতিকে দেখে তিতির রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। তখন কিউট হাসি দিয়ে বলল, জান, আমার খুব ঘুম পাচ্ছে, পরে কথা বলবো, টাটা। না, আর একটু বল, কম হয়ে গেছে। না থাক, আজ বলবো না, অন্যদিন বলবো। তিথি শিশিরের কথা শুনে যেই শুতে যাবে ঠিক তখনই শিশির চেঁচিয়ে বলল, জানিস দিদি, এই বাড়িতে ওয়াইফাই আছে, যেটা মনে হয় ফ্রি ওয়াইফাই। তিথি এইবার দাঁতে দাঁত চেপে ধরে বলল, শালি, এইটার জন্য এইভাবে চেঁচিয়ে ওঠা লাগে? একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই। ভীতু, এটুকুতেই ভয় পেয়ে যাস? তাহলে অর্ণব ভাইয়ার মতো সাইকোকে কিভাবে সামলাবি? অর্ণব সাইকো হলেও ওর মন খুব ভালো। প্রথমে ওর চেহারা, লুক এইসব থেকে ভালোবেসেছিলাম, সেইটা হয়তো ছিল ভালো লাগা, আর এতদিন ঘৃণা করেছিলাম সাইকো বলে। কিন্তু ওর মন অনেক ভালো। তিতির কথা শুনে শিশির ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি এখন মাইর খেয়ে পড়ে গেলি? সবাই আদর ভালোবাসা পেয়ে ভালোবাসে, আর আমি মার খেয়ে ভালোবেসে ফেলেছি। ইতিহাসের পাতায় নতুন যোগ হলো, মায়ের খেয়ে প্রেমে পড়েছে 2020 সালের একটি মেয়ে। শুধু মার না রে, মায়ের সাথে আছে কেয়ার। আর সবচেয়ে বড় কথা হলো, আমার দাদুর জন্য ও যা করেছে তার জন্য ওর প্রতি আমরা কৃতজ্ঞ। অর্ণব ভাইয়া আবার কি করলো? কিছুদিন ধরে আব্বুর ব্যবসা অনেক ক্ষতি হচ্ছিল। ক্ষতি হতে হতে প্রায় অনেক দেনা হয়ে যায়। ঠিক তখনই দাদুর অনেক বড় একটা অসুখ হয়। আর তুই তো জানিস, আমার দাদু আমাদের সবার প্রাণ। তখন আব্বুকে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করে নাই। পরে অর্ণব অচেনা মানুষ হয়েও আব্বুকে সাহায্য করে, আর অর্ণবই নাকি আব্বুর আগের ব্যবসা ফিরিয়ে আনে। ও মাই গড, এত কিছু তুই জানলি কিভাবে?
আম্মু কিছুক্ষণ আগে ফোন দিয়ে সব বলেছে, আর আমি অর্ণবের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এখন যদি বলিস আমাকে মারার কথা, তাহলে বলবো সব দোষ কিন্তু আমারই। আমার মুখে যা আসে আমি তাই বলি, এই জন্যই তো অর্ণবের রাগ ওঠে। তাই প্রমিস করেছি আর অর্ণবকে রাগাবো না। গুড, চালিয়ে যা। বাই দ্য ওয়ে, বাসরাতের প্ল্যান কি বলে ফেল। এখন তো মিয়া বিবি দুজনেই রাজি। কি আর প্ল্যান, সারা রাত গল্প করব আর জ্যোৎস্না বিলাস করব, এক মগ কফি সাথে নিয়ে। যা, পুরোই বোরিং। আমার প্ল্যান শুন। ওই দিন আমি আর আমার জামাই বাগানওয়ালার ছাদে খাট সাজাবো। চারপাশে থাকবে হাজার হাজার ফুল, মোমবাতি দিয়ে পুরো ছাদ আলোটায় আলোকিত হবে। বিভিন্ন রঙের লাইটিং জ্বলবে। আর আমি আর আমার বর সারা রাত টিকটক আর লাইভ করব। আমাদের সাথে থাকবে ভার্চুয়াল জগতের বন্ধুরা। বলো তো কিরকম ইন্টারেস্ট বিষয় হবে, তাই না? আমার মনে হয় আপনি মিস্টার অ্যান্ড মিসেস ভাইরাল নাটক দেখেছেন, তাই আর কি এইসব ভুল চিন্তা ভাবনা। ফ্রি ওয়াইফাই পাইছি, তাই সুযোগের সৎ ব্যবহার করে ফেলেছি। বুঝছি, এখন ঘুমা আর আমিও ঘুমাই। ওকে ওকে মুরগি। শিশির মুরগি বলাতে তিতি চোখ রাঙিয়ে মুখ বাঁকা করে বলল, ভাঙা বাসি কোথাকার। পরের দিন সকালবেলা তিতি ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখে অর্ণব ওর দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। এতে তিতি কিছুটা অস্বস্তি বোধ করে। অর্ণব তা বুঝতে পেরে মাথা ঝুঁকে তিতিকে কোলে তুলে রুমের সাথে থাকা বারান্দায় নিয়ে যায়। কি হয়েছে আজ মহারাজের, এত সকাল সকাল এত আদর? কোনো কি মতলব আছে নাকি? আমার আবার কিসের মতলব তিতির পাখি? তাহলে এত সকালে কোলে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? তোমাকে একটা জিনিস দেখাবো, চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করব কেন? জিনিসটা দেখার জন্য প্লিজ চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। অর্ণব তিতিকে বারান্দায় নিয়ে যায়। তিতির কানে কিচিরমিচির শব্দ আসে। তিতি শব্দ শুনে তাকিয়ে দেখে ওর তুতুলি আর তিতলি খাঁচায় বসে বসে খাচ্ছে আর শীষ বাজাচ্ছে। ও অবাক হয়ে তুতলি আর তিতলিকে দেখতে লাগলো আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তুমি না ওদের মেরে ফেলেছিলে? তুমি ভাবলে কিভাবে ওদের আমি মেরে ফেলবো? তুমি যাদের খুব বেশি ভালোবাসো তাদেরকে আমি মারতে পারি বলো? হয়তো রাগের মাথায় বাজে কথা বলি, এই বলে যে সত্যি সত্যি মারবো তা কিন্তু নয়। তাহলে বাসায় যে ওই পাখিগুলো ছিল? ওইগুলো খেলনা পাখি ছিল তিতির পাখি, তুমি মনে হয় ধরে দেখোনি, তাই ভেবেছিলে আমি মেরে ফেলেছি। তাহলে তুমি ওদের এইখানে আনলে কেন? আমি জানি এরা তোমার হৃদয়ে কিছু ভাগ নিয়ে বসে আছে, তাই ওদের নিয়ে এসেছি যেন ওদের দেখে ওদের দেখাশোনা করে তোমাকে সব সময় অনুভব করতে পারি, আর যেন মনে হয় তুমি সব সময় আমার পাশে আছো। সরি অর্ণব, আমি না বুঝি তোমার সাথে কত অন্যায় করেছি, কত কিছু বলেছি, আর থাপ্পড়ও মেরেছি। ক্ষমা করে দাও। একটি শর্তে ক্ষমা করতে পারি। কি? একটা মিষ্টি দাও তাহলে। যা, পারবো না। যে গালে এত থাপ্পড় মারতে পারলে সেই গালে একটু আদর করতে পারবে না? অভিমানী সুরে বলল অর্ণব। উইলে বাচ্চা ছেলেরা লাগ গইলি যে আদর খাবার জন্য। অর্ণবের গাল টেনে, তুমি মজা নিচ্ছ এখন? মজা করে নিলাম, দেবে না হলো? দিচ্ছি তো, আগে চোখ বন্ধ করো। কেন? আমার বুঝি লজ্জা করে না? অর্ণব চোখ বন্ধ করলো। তিথি মাথা ওপরে ঝুঁকে অর্ণবের গালের ঠোঁট ছোঁয়াতে চেয়েও পারল না, কারণ অর্ণব ওর থেকে অনেক লম্বা। তাই ও আশেপাশে তাকিয়ে দেখে একটি কাঠের মোড়া খুব সুন্দর করে নকশা করা ও ওইটাই দাঁড়িয়ে অর্ণবের গালে কিস করলো। অর্ণব সাথে সাথে চোখ খুলে তাকিয়ে তিতিরের কোমর জড়িয়ে ধরলো। ছোটবেলায় কমপ্লেন খাওয়া দরকার ছিল তোমার, তাহলে আর একটু লম্বা হতে পারতে পিচ্ছি তিতির পাখি। তিতি মুখ আধার করে তাকিয়ে বলল, আমাকে কি তোমার ছোট মনে হয়? জানো আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, আর তুমি তো খাম্বা 6-এর মতো, তাই তো ধরতে পারি না। অর্ধেক পা কেটে ফেলতে হবে মনে হচ্ছে তো। কেটে ফেলো। তিতির পাখি একটা কথা বলি। বলো। আমরা তো স্বাধীনভাবে চলতে পছন্দ করি, নিজের মতো থাকতে পছন্দ করি, তাই না? তাহলে তো তুতুলি আর তিতলিরও ইচ্ছা হয় ওদের মতো খোলা আকাশে ডানা মেলে উঠতে, নিজেদের মতো করে বড় আকাশ করতে, তাই না? তাহলে চলো ওদের মুক্ত করে দিই, ওরা ওদের মতো করে খেলুক। ওকে। অর্ণব তিতলিকে হাতে নিল। তিতি তুতলিকে পরে দুজনেই দুজনের দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বলল, আজ থেকে তোরা মুক্ত, যখন মন চাইবে চলে আসবি আমাদের কাছে। আজ থেকে নিজের মনের মতো চলতে থাক, কেউ বাধা দিবে না তোদের। অর্ণব আর তিতি তুতলি আর তিতলিকে
আকাশে উড়িয়ে দিল। শিশির ঘুমের ঘরে হাত দিয়ে তিতিকে খুঁজতে লাগলো। তিতিকে না পেয়ে চোখ খুলে দেখে ওর সামনে প্রবণ। আশেপাশে তাকিয়ে দেখে ও অন্য রুমে শুয়ে আছে। আচ্ছা, আমার কি এখন ঘুমের ঘোরে হাঁটা চলা করার অভ্যাস হলো নাকি? কেন? এই যে দেখেন না, না ঘুমিয়ে অন্য রুমে আর জেগে দেখি এই রুমে। আমি তো জানতাম ঘুমের ঘোরে আমি ক্রিকেট ফুটবল খেলি, আবার নাগরদোলা উঠে সারা রাত বিছানায় ঘুরি, বাট এই প্রথম দেখলাম এক রুম থেকে অন্য রুমে চলে এসেছি। প্রবণ শিশিরের কথা শুনে নিজের কপালে কিছুক্ষণ চাপড় মারল আর বলল, এই কোন পাগলের পাল্লায় পড়েছি? মাথায় একটু ঘিলো বলে কিচ্ছু নেই। ওই মিয়া, স্যার বলে ভাববেন না যে আমি আপনাকে ছেড়ে দেব। আমি কিন্তু মোহরের মতো প্রতিবাদ করতে পারি। ও, আগে তো জানতাম না। বাজাবে মোহরকে? আরে, মোহরকে চিনেন না? ও তো হলো স্টার জলসার সিরিয়ালের এমন একজন ছাত্রী যে কিনা স্যারের সাথে চ্যালেঞ্জ করতেও পিছ পা হয় না, আবার ঝগড়াও করে। এখন তো আবার স্যারের সাথে প্রেমও করছে। তার মানে তুমি ফার্স্টে ঝগড়া করবে, চ্যালেঞ্জ করবে, পরে প্রেম করবে? ভ্রু কোচকে জিজ্ঞাসা করলো প্রবণ। আরে না, ওইটা তো নাটক, বাস্তব না। প্রবণ খুব ধৈর্য নিয়ে শিশিরের বকবকগুলো শুনতে লাগলো। হঠাৎ করে শিশিরের ফোনে টং করে বেজে উঠল। শিশিরের সামনে প্রবণকে দেখতে পেয়ে ফোনটা হাতে নিয়ে লেখাটা পড়ল আর কিছু একটা লিখে দিল। কিন্তু বেচারি শিশির তো জানে না ওর পিছনে খাটের মাথায় ইয়া বড় আয়না লাগানো। প্রবণ আয়না শিশিরের ফোনে আসা মেসেজ আর শিশিরের দেওয়া মেসেজ দেখতে পেয়ে নিজের হাত শক্ত করে মুষ্টি করে রাখলো। আমার আপু মেসেজ দিয়েছে। ও আচ্ছা, আবু বুঝি তুমি মৃত্যুক নাম্বার 1 আর বদের হাড্ডি বলে? মানে? কি ভেবেছ আমি দেখি নাই? তোমার পিছনে দেখো। শিশির ওর পিছনে তাকিয়ে দেখে আয়নায় তখন আমতা আমতা করে বলল, ও আমার ভাবি হয়। ভাবি? ভাবি বুঝি জানে মনে হয়। আবার তো বলছে তুমি ধোকা দিচ্ছ, তুমি নাকি মিথ্যা কথা বলছো, ভালোবাসার দাম দিচ্ছ না। এইগুলো বুঝি ভাবি বলে? মিস বকবক, এক্ষুনি এত অবিশ্বাস নেয়? আপনি ফোন চেক করুন আর দেখুন কে মেসেজ দিয়েছে। নিন ফোন। শিশির প্রবণের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, সাথে বাচ্চাদের মতো কান্না। দূর, আমি হয়তো ভুল ভাবছি। যদি অন্য কেউ হতো তাহলে কি আর আমার মতো ফোন দিত আর বলতো দেখার জন্য? হয়তো সত্যি ওর ভাবে এসব বলছে। আমিও দেখছি এখন অর্ণবের মতো হয়ে যাচ্ছি। অর্ণব ঠিকই বলে, প্রেমে পড়লে নিজের ভালোবাসা নিয়ে ভয় থাকে, যদি হারিয়ে যায় তখন নাকি মাথা ঠিক থাকে না। এখন দেখছিলাম তা সত্যি। এই যে স্যার, কি হলো দেখুন ফোন। না, দরকার নেই। তাছাড়া তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আর তোমার মতো পিচ্ছি মেয়ে এসব করবে না। চান্দু, তুমি তো আজও এই শিশিরকে চিনো না। আমার মতো হইলে তো বহুবার জন্মগ্রহণ করতে হবে। শেষে একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। তোমার ভাবির নিকনেম জানেমন কেন দিলে? আর কিসের ধোকা দিয়েছ? আবার ভালোবাসা কিসের ভালোবাসা? যা বাবা, এটা এখনো মনে রাখছে কি যে বলি। আসলে হয়েছে কি, আমার ভাবি আমাদের সবার জান, তাই আমি ভালোবেসে জানেমান বলি। আমি ধোকা বলতে আমার ভাবির সাথে দেখা করার কথা ছিল ভাইয়াকে নিয়ে কিছু বলার জন্য। ভালোবাসা হলো ভাইয়ের সাথে ভাবির ঝগড়া হয়েছে, আমাকে বলছে মীমাংসা করে দিতে, তাই এইভাবে মেসেজ দিয়েছে বোঝার মিস্টার স্যার। বুঝছি। প্রবণ মন থেকে চাচ্ছে কথাগুলো বিশ্বাস করতে, বাট তবুও ওর মনে খটকা লাগছে। এখন আবার শিশিরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে রাগ করবে, তাই বলতে পারছে না। যাই ফ্রেশ হই, আমার পেটে আবার বিলাতি ইঁদুর ঘোরাঘুরি করছে। প্রবণ শিশিরের কথায় হেসে দিল আর ভেবেও নিল শিশির সত্যি কথাই বলছে। কেননা এইরকম বাচ্চা স্বভাবের মেয়ে কি আর মিথ্যা বলতে পারে? শিশির বিছানা থেকে উঠতে যাবে, ব্ল্যাঙ্কেটে পা আটকিয়ে প্রবণের উপরে পড়ে গেল। আর এইদিকে প্রবণ ভাবতে ভাবতে কিছু বোঝার আগেই উল্টো দিকে খাটে পড়ে গেল। শিশিরের পা থেকে ব্ল্যাঙ্কেট সরাতে ব্যস্ত।
আর এইদিকে প্রবণ শিশিরকে দেখতে ব্যস্ত। শিশির পা দিয়ে সরানোর চেষ্টা করছে বারবার। ও ছোট চুলগুলো মুখে এসে পড়েছে, হাত দিয়ে বারবার সরাতে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। অবশেষে সরাতে পারল ব্ল্যাঙ্কেট। যখন উঠতে যাবে প্রবণ খপ করে ধরে ফেলল। শিশির উঠতে যেয়েও আবার পড়ে গেল। শিশিরের মুখ এসে প্রবণের মুখে ভারী খেল। কি করছেন কি? ছাড়েন। কেন, এইসব ভাল লাগছে না? না, আমার লজ্জা করছে। আপনি তো দেখছি এক নম্বরের লুচু স্যার। লজ্জা করে না ছাত্রীকে এইভাবে টাচ করতে? আপনার নামে আমি মামলা করব। করো, আমিও বলবো আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। তাহলে তোমার কি? বউ মানে কিসের বউ? কবে বউ? কখন বউ? ধুর, কি থেকে কি বলে ফেললাম। অর্ণব অনেকবার করে বলেছে যে এইসব না বলি। এই যে মিস্টার স্যার, কি হলো? কথা বলছেন না কেন? না, ভাবছি কি? এই যে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত। কদিন আর সিঙ্গেল থাকবো বলো? এখন তো মিঙ্গেল হওয়ার বয়স হয়ে গেছে। আপনার মতো হাতিকে বিয়ে করবে? আমি হাতি? আমাকে হাতির মতো দেখতে? জানো, আমার জন্য কত কত মেয়ে বাবারা মেয়ে দিবে বলে অপেক্ষা করছে, আর তুমি কিনা আমার হাতি বলছো? নিজে কি তেলা বোকা? এই জন্য আমার মতো জিম করা বডিকে হাতি বলছো? আমার এইসব জিম করা বডি ভালো লাগে না। আমার কাছে চিকন ছেলে ভালো লাগে। কোনো শার্ট বা গেঞ্জি পরলে হাত লেগে থাকে না। কেন, তোমার চিকন ছেলে পছন্দ কেন? কারণ রাগ যদি ওঠে তাহলে যেন বলতে পারি তোমাকে এক্ষুনি ফু দিয়ে উড়িয়ে দেব, বেশি বকবক করলে, ঝগড়া করলে। হ্যাঁ, তুমি ওঠো তো। তোমার সাথে কথা বললে বা থাকলে খুব শীঘ্রই আমার পাবনা যেতে হবে। কেন যে তোমার প্রেমে পড়লাম আল্লাহ জানে। दिस इज जस्ट ट्रेलर बट पिक्चर अभी भी बाकी है। মনে মনে বিশ্বজয়ের হাসি দিয়ে বলল শিশির। কিরে শামু, কি করছিস? সামিয়া পিছনে তাকিয়ে দেখে ওর কাজিন শুভ্র এসেছে। আরে ভাইয়া, তুই এখন কোনো দরকার আছে কি? একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? আমাদের যাওয়ার ডেট। কি হলো ভাইয়া, বল প্লিজ, টেনশন হচ্ছে। আমাদের বাংলাদেশে যাওয়ার ডেট একদিন আগে হয়ে গেছে। ওয়াও, এটা তো ভালো খবর। শোন ভাইয়া, আমরা অর্ণব আর প্রবণকে বলবো না, একদিন আগে গিয়ে ওদের সারপ্রাইজ দেবো, ঠিক আছে? ওকে। ভাইয়া, তোরা তো তারা কিসের রে বাংলাদেশ যাওয়ার? তুই তো জানিস, তোকে তো বলেছিলাম আমার এক মায়াবিনী আছে বাংলাদেশ। এত কাজের জন্য যেতে পারি নাই, কিন্তু 2 দিন পর যাব, আর গিয়ে আমার মায়াবিনীকে চমকে দিব। সাথে প্রপোজও করে ফেলবি। তার বলতে পরে একদিন 2 বিয়ে হবে, আর যদি প্রবণ বিয়ে করে তাহলে 3টি বিয়ে। কি মজাই না হবে। কিন্তু ভাইয়া, তুই তো তোর মায়াবিনীকে চিনিস না। চিনবো কিভাবে? উনি তো ওনার সাথে ওনার বোন প্লাস ফ্রেন্ডের ছবি দিয়েছে। এখন এর মধ্যে কে মায়াবিনী আর কে শালী জানি না। তুই বলতে পারলি না তোর মায়াবিনী কে বলতে, যে সে কোনটা? বলেছি, কিন্তু ও বলেছে ভালোবেসে তার মায়াবিনীকে চিনার জন্য। তাই তো আমি আমার ভালোবাসা দিয়ে আমার মায়াবিনীকে ঠিকই চিনে ফেলবো। বাবা, হাততালি দিয়ে বলল সামিয়া শুভ্রর কথা শুনে। আমারও পরানো যা চাই তুমি তাই গো, আমারও পরানো যা তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যা যা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যা, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যা যা। প্রীতি দোলনায় দোল খাচ্ছে আর গান গাইছে। বাহ বাহ, কি প্রেম! প্রেমের গান তো দেখছি মুখে লেগেই আছে তোর। প্রীতি শিশিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তোর জীবনে যেদিন প্রেম ভালোবাসা আসবে সেদিন তুইও বুঝবি, আর সেদিন তুইও গাইবি ভালোবাসার গান। আমার জীবনে প্রেম আসবে কি?
এসে গেছে তো। তনয়ের সাথে আমি তো প্রেম করছি। তোর মনে কি তনয়ের জন্য কোনো ফিলিংস আছে? ফিলিংস বুঝি না, শুধু জানি পছন্দ করি। যেদিন বুঝবি ওই দিন জানাবি আমায়। ওকে। ওই আজকে তো বাসে যাব তাই না? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো শিশির। কেন, তোর কি আরো থাকার ইচ্ছে আছে? স্বাধীন তো বাসায়। শিশির বলার আগেই অর্ণব আর প্রবণ বলতে শুরু করলো, স্বাধীন, এখন নিজেই স্বাধীন হওয়ার রাস্তায়। ও আর তোমাকে বিরক্ত করে ভুল জীবনও করবে না। 2 ভিলেন গিয়ে কাজ সেরে এসেছে। খুন করেছেন নাকি হাত পা ভেঙেছেন? শিশির বলল। তখন প্রবণ বলল, এখনো জীবিত আছে, কিন্তু হসপিটাল থেকে